এই জন্য না এই ইন্টার্নি গুলাকে নিতে মন চায় না। এই ছেলে তুমি জানো না এই হোটেলে আজকে কতজন ইম্পর্টেন্ট গেস্ট স্টে করছে? এখন যদি গেটের সামনে এইরকম গার্বেজ ব্যাগ থাকে তাহলে তাদের ইমপ্রেশনটা কি হবে? সরি স্যার, ভাই আমি খেয়াল করিনি। আর স্যার আমি অ্যাকচুয়ালি ওই যে বিজনেস সুইটের অর্ডারগুলো নিয়ে একটু চাপে ছিলাম। গুড ইভিনিং। মিস্টার রাহাতকে একটু দরকার ছিল, যদি আপনি কিছু মনে না করেন। এই স্টুপিডটাকে তোমার কি দরকার? এই ইন্টার্নি তো সব কাজে সব জায়গায় ফেল মারছে। না স্যার, আসলে তেমনটা না। নতুন তো উনি এই ফিল্ডে, তাই হয়তো একটু ভুল করছে। শেফ ডেকেছি, গ্রাউন্ড শেফদের নিয়ে একটু কথা বলতে চাই। ইফ ইউ পারমিট আই ক্যান টেক হিম। ঠিক আছে, নিয়ে যাও। আসো না, তুমি তো আমার এই অফিসের সবচেয়ে কম সময়ে সাকসেসফুল ম্যানেজার হয়েছো, সেই জন্য কিন্তু তোমার হাতে এইসব দুর্বল ইন্টার্নদের তুলে দিয়েছো। আই হোপ যে তুমি ঠিকঠাক ওদেরকে তৈরি করতে পারবে। স্যার আপনি এটা নিয়ে একদম চিন্তা করবেন না, এটা আমার সেকশন, আপনি একদম নিশ্চিন্তে থাকতে পারেন। আমি তাহলে আসছি স্যার। ওকে, নিয়ে যাও। ম্যাম তাকিয়েছেন কেন? তাড়াতাড়ি স্টার্ট দেন। না মানে ম্যাম, আপনি তখন স্কুল পালাননি? হ্যাঁ পালিয়েছি। বসের সাথে অফিস পালালে কিছু হয় না, কেউ দেখার আগে তাড়াতাড়ি চোখ। আমাদের বাসার পাশে একটা খুব ভালো তেলে ভাজা দোকান আছে, মানে বেগুনি খাবো গরম গরম। তাড়াতাড়ি স্টার্ট দেন। হ্যাঁ নিন খান। শুনতে লেম মনে হতে পারে, আমি প্রতিদিন এই ডুবে তেলে ভাজা পেঁয়াজ মুড়ি বেগুনি আলুর চপ খাই, আমার খুব পছন্দ। ব্লেম মনে হওয়ার কিছু নাই। মানুষের ভালো লাগা, ভালোবাসা, ভালো থাকা এই সব কিছুই আপেক্ষিক মানে। আমাকে অফিসের বাইরে ম্যাডাম ডাকতে হবে, মিস সোফিয়া ডাকলেই চলবে। আপনি কি জানেন আপনি খুব সুন্দর করে কথা বলতে পারেন? সুন্দর করে কথা বলতে পারি কিনা সেটা জানি না, তবে আপনার এই ভাজা বেগুনিটার টেস্ট। আপনার তো কাল মর্নিং শিফট, হ্যাঁ এখন তাহলে যাওয়া উচিত। আর কাল আমার বাসায় চায়ের দাওয়াত করব, কাল তাহলে দেখা হচ্ছে। জি ম্যাডাম। সোফিয়া। এটা আপনার জন্য মিস সোফিয়া। ধন্যবাদ। ফুল আমার ভীষণ প্রিয়। আপনার মতো সোফিয়ার ডাকটা শুনতে এক অদ্ভুত ভালো লাগে কাজ করে। আসেন ভিতরে আসেন। থ্যাঙ্কস। এই সব কিছুই কি হোমমেড? জি স্যার, এগুলো সব আমার বানানো। এই জিনিস কোনটা খাবেন বলুন? এটা ট্রাই করুন। স্মেলটা বেশ ভালো। বাহ, খুব ভালো তো। টার্কিশ একটা ফ্লেভার রেখেছেন আপনি, বেশ ভালো। থ্যাংক ইউ সো মাচ। আপনি কোথাও ট্রেনিং করেছেন? না, প্রাতিষ্ঠানিকভাবে শেখা হয়নি কখনো, কিন্তু ছোটবেলা থেকেই রান্নাবান্নার প্রতি খুব শখ ছিল। 8 বছর বয়সে আমার বাবা আমাকে একটা ওভেন গিফট করে, তখনই আমি আমার জীবনের প্রথম কেক গিফট করি। 10 বছর বয়সে আমি ইটালিয়ান, জাপানিজ, টার্কিশ মোটামুটি এগুলো রান্না শিখে ফেলি। আপনার তো তাইলে একটা কুকিং শোতে পার্টিসিপেট করা উচিত। ওখানে যদি কোনোভাবে আপনি রিকগনিশন পেয়ে যান তাহলে তো শেফ হয়ে যান। সামনে একটা ডেজার্ট কম্পিটিশন শো আছে, ভেবেছি নাম দিব, কিন্তু দেখা গেল প্রথম রাউন্ডেই বাদ পড়ে গেলাম। তখন তো আমার কলিগরা হাসাহাসি করে, এই জন্য আর ভাবছি না। দেখুন, আপনার স্বপ্নটা যেমন একান্তই আপনার, ঠিক তেমনি এই স্বপ্নটা পূরণ করার দায়িত্ব আপনার। আর এই স্বপ্ন পূরণের জন্য আপনাকে একাই লড়তে হবে, কেউ এসে আপনার জন্য লড়বে না। সো কে হাসলো, কে কাঁদলো, কে কি বললো, এই সব কিছু মাথায় এনে কোনো লাভ নেই। নিজের কাজ নিজেকে করতে হবে। আপনি জীবনটা অনেক সহজ করে দেখেন, তাই না? এই বিষয়টা নিয়ে আরেকদিন কথা হবে, টপিকটা অনেক বড় তো। হ্যাঁ, এখানে লাঞ্চে সবাই কি ভাববে? কেন? আমি আমার ইন্টার্নের সাথে তো লাঞ্চ করতেই পারি, তাছাড়া নতুন নতুন টপিক নিয়ে আলোচনা করা যাবে। সত্যি কথা বলতে কি না, যারা কাজ করছে তারা কেউই যার যার জায়গায় হ্যাপি না। এই যেমন ধরুন আপনি আমার পাশে বসে খাচ্ছেন, এটাকে সবাই না আবার প্রেমের সার্টিফিকেট দিলে দিবে। কেন, আমি কি দেখতে খারাপ? বসের সাথে প্রেম করতে আপনার লজ্জা লাগে? এভাবে সিরিয়াস লুক নিয়ে তাকিয়ে থাকবেন, মজা করছিলাম আমি। সেটাই বলেন। শুনুন, ভুলটা আসলে আমরাই করি। মানুষ আমাদের নিয়ে তাই ভাবে যে আমরা যেন তাদেরকে ভাবতে দিই। এই ধরেন মানুষ আমাদের নিয়ে গসিপ করবে, কিন্তু এটা ভেবে যদি আমরা নিজেদের মধ্যে একটা চোর চোর ভাব রাখি, তখন আমরা দুজন একসাথে বসে লাঞ্চ করতেই পারি। এটা খুবই স্বাভাবিক। এটা যদি আমরা স্বাভাবিকভাবেই নেই, তাহলে কেউ এটা নিয়ে কথা বলার সাহস পাবে না। শেষ পর্যন্ত আমার কথা তোর মনে পড়ল। হাউসকিপিং ম্যানেজার হওয়ার পর এই প্রথম তোমার বাসায় আসলি। সরি দোস্ত, একটু ফ্যামিলি প্রবলেমে ছিলাম। আরেকদিকে অফিস ছাড়া জানিসই তো আমরা আর একসঙ্গে থাকছি না। শুনেছি। এনিওয়েজ, কি খাবি বল? তোর হাতের বিখ্যাত কাপকেক খাওয়াবি আমাকে? এমনভাবে বলছিস কেন? অবশ্যই পার, যত ইচ্ছা খাস। এনিওয়ে, আমি কিন্তু তোকে কংগ্রেস করতে এসেছি। কেন? সবাই বলা বলি করছে তুই নাকি আমাদের নেক্সট এমডি। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই বস, আমি তোর জন্য ঠান্ডা কিছু বানিয়ে নিয়ে আসছি। দেখ, আমি তো আর মানুষকে দোষ দিতে পারি না, কিন্তু তুই তো রাহাতকে ভালোবাসিস, এটা তো সত্যি। হ্যাঁ, তার সাথে নেক্সট এমডি হওয়ার কি সম্পর্ক? অবশ্যই সম্পর্ক আছে। রাহাতটা আমাদের সুপার। আজ সকালে আমি এক অনলাইন পোর্টালে দেখলাম আমাদের দেশের সকল ইন্ডাস্ট্রিয়ালিস্ট আমাদের চেয়ারম্যান স্যারের একটা ইন্টারভিউ পাবলিশ হয়েছে। এদের
বাবা চার্লির ছেলে রেডিমেড ব্যবসায় জয়েন করল, আর তাই তো রুট লেভেল থেকে কাজ করে উঠে আসার জন্য ইন্টার্ন হিসেবে জয়েন করিয়েছে। বাবা আসে গাড়িতে আর ছেলে আসে লোকাল বাসে। দেখ না, এইসবই তো লেখা আছে। কখন ফ্যামিলি নিয়ে তোকে কিছু বলেনি? না, যতবারই জিজ্ঞেস করতাম ও এড়িয়ে যেত। আচ্ছা, ও আমাকে কিছু বললো না কেন? সারপ্রাইজ দিবে ভেবেছে, সেই জন্য কিছু বলেনি। সোফিয়া, সোফিয়া, তুমি অফিসে আসছো, আমাকে জানাও না। আর তুমি কি কোনো ঝামেলা আছো? লাস্ট 2 দিন আমি তোমাকে অনবরত কল দিয়ে যাচ্ছি, তুমি কল ধরছো না। আমাকে একটাবার কল ব্যাকও করো। আপনি আমাকে অফিস টাইমের বাইরে আর কখনো কল দিবেন না। অফিস টাইমের বাইরে আমি যে টাইমটা পাই এটা একান্তই আমার ব্যক্তিগত। এই সময়ে কাজের ফোন আমাকে খুব বিরক্ত করে। সোফিয়া, তোমার মাথা ঠিক আছে? আমি আবার অফিসে ভ্রমণ করে আমার মাথা ঠিক আছে স্যার। তুমি আমাকে স্যার ডাকছো কেন সোফিয়া? আমার আজব লাগছে। আপনাকে স্যার ডাকবো না? আপনি তো আমাদের চেয়ারম্যান স্যারের সুযোগ্য পুত্র, যে কিনা ইন্টার্ন থেকে রাতারাতি ডিএমডি পদে উত্তীর্ণ হয়েছে। যেদিক দিয়ে দেখি না কেন আপনাকে তো স্যারই বলা উচিত। সোফিয়া, সোফিয়া, নিউজটা হঠাৎ করে চেপে যাওয়াতে বাবা তোকে বাধ্য হয়েছেন আমাকে টিএমকে হিসেবে জয়েন করতে। তাছাড়া আমি ফুল পার্সোনালি ইনভলভ, কিন্তু অফিসিয়াল ডিজিগনেশন তো কোনো ম্যাটার করে না। সরি স্যার, আপনার আমার মধ্যে পার্সোনাল কিছুই নেই। আমি শুধুমাত্রই আপনার একজন এমপ্লয়, দ্যাটস ইট। সোফিয়া, মানে আমার মাথা কাজ করছে না, তুমি এত লেট করছো কেন? কারণ আপনি আমার সাথে চিট করেছেন। আপনার কাছে আমি বহুবার আপনার বাবার পরিচয় জানতে চেয়েছি, আপনি প্রতিবারই আমাকে এড়িয়ে গিয়েছেন। আপনি আসলে আমার সাথে টাইম পাস করতে চেয়েছিলেন বলে আমার বিশ্বাস, কিন্তু আমি শুধুমাত্র কোনো বিনোদনের মাধ্যম হয়ে থাকতে চাইনি। আমাকে ডেস্কে ফিরতে হবে। এক্সকিউজ মি। সোফিয়া, প্লিজ, আমি লাইফটাকে খুব সিম্পল দেখি। আমার পারিবারিক পরিচয় কখনো কোনোভাবে আমাদের সম্পর্কে খুব বেশি ইম্পর্টেন্ট হতে পারে। আপনার জন্য ইম্পর্টেন্ট না হলেও আমার জন্য অনেক ইম্পর্টেন্ট। এখন আমি খুব সাধারণ ঘরের একজন মেয়ে। আমি আজকে এই পর্যন্ত অনেক কষ্টে এসেছি, কখনো আমার গায়ে দাগ লাগতে দেইনি। আমি কখনো এমন কিছু করিনি আর করবো না যাতে কেউ বলতে পারে আমি কারো কাঁধে পা দিয়ে উপরে সিঁড়িতে চলেছি। আমাদের মতো নিম্নবিত্তদের কাছে মানুষ কি বলবে সেটা অনেক ইম্পর্টেন্ট। সরি স্যার, আমাকে এখন যেতে হবে। হায়ার অথরিটি থেকে কল আসছে। গুড ইভিনিং স্যার। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার এইমাত্র পারফরমেন্স গ্রাফ দেখছিলাম, অল্প সময়ের মধ্যে আপনি ম্যানেজার পোস্ট পেয়েছেন। আপনার তো খুবই ব্রাইট ফিউচার। থ্যাংক ইউ সো মাচ স্যার। ইউ আর মোস্ট ওয়েলকাম মিস সোফিয়া। যার এত সুন্দর কেরিয়ার গ্রাফ, তার এখনই প্রেম ভালোবাসায় জড়িয়ে পড়া কি মানায়? স্যার, আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না। আপনি ঠিকই বুঝতে পেরেছেন মিস সোফিয়া। আমি আমার ছেলে রাহাতের কথা বলছি। আপনাদের প্রেম ভালোবাসার কথা তো এখন স্টাফদের মুখে মুখে। স্যার, আই এম এক্সট্রিমলি সরি। প্রথমত ওনার সাথে আমার খুব ভালো বন্ধুত্ব, আর আমি রাহাত স্যারের পরিচয় জানতাম না। মিস সোফিয়া, আপনি কিন্তু মিথ্যে কথা বলছেন। আমার ছেলেকে তো আমি চিনি, ও কখনোই বন্ধুত্ব করতে পারে না। ইনফ্যাক্ট কোনো বন্ধুও নেই, ও আগালে ভালোবাসার দিকেই আনে। যাই হোক, আপনার অ্যাকাউন্টে আমি 3 মাসের স্যালারি অ্যাডজাস্ট করে দিচ্ছি, মেসেজ দিচ্ছি, যাতে আপনার অন্য কোথাও জব পেতে কোনো সমস্যা না হয়। কাল থেকে আপনার অফিসে আসার দরকার নাই। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম স্যার। বাবা, তোমার সাথে আমার কিছু কথা আছে। বলো, আমি শুনছি। তুমি সোফিয়াকে বের করছো কেন? ও তো আমার পরিচয়টাই জানতো না। বাবা, আমি নিজেই চেয়েছিলাম ও আমাকে ভালোবাসে, তাহলে ওর দোষটা কোথায়? হ্যাঁ, আমি সবসময় চেয়েছি তুমি তোমার কাজের দিকে ফোকাস করো। এই জন্য কখনোই তোমাকে আমার দামি গাড়িতে চড়তে দেইনি, প্রয়োজনে অতিরিক্ত কাপড় পরতে দেইনি। বিলাসী জীবনযাপনের তো প্রশ্নই ওঠে না। শুধুমাত্র আমার পরে যখন তুমি আমার এই চেয়ারটায় বসতে পারবে, সেদিন এই প্রতিষ্ঠান এবং নিজের জীবনের মূল্য সম্পর্কে তুমি বুঝতে পারবে। এর মধ্যে সোফিয়া চলে এলো। সোফিয়া সব দিক থেকে পরিশ্রমী, পারফেক্ট। আমি যদি সোফিয়ার সাথে তোমার সম্পর্কটাকে মেনে নেই, তাহলে তোমাকে সারাটা জীবন সোফিয়ার ছত্রছায়ায় থাকতে হবে, কারণ তোমার চেয়ে সোফিয়া অনেক বেস্ট। আমি চাই না আমার গড়া সাম্রাজ্যে অন্য কেউ এসে আমার ছেলেকে ডোমিনেট করুক। ব্যাখ্যা চেয়েছো, ব্যাখ্যা দিলাম, আসতে পারো। বাবা, আমার কখনোই তোমার এই প্রতিষ্ঠানের প্রতি আলাদা কোনো আকর্ষণ ছিল না। তুমি তো সারা জীবন কাজই করে গেছো, বলতে পারো শুধুমাত্র ঘোরার জন্য তুমি কখনো কোথাও গিয়েছো? তুমি কি বলতে পারো বাবা, তুমি লাস্ট কখন মাকে একটা শাড়ি কিনে দিয়েছো? কবে কোনো বৃষ্টি পেয়েছো? শেষ কবে তুমি খালি গায়ে ঘাসের উপরে তুমি বলতে পারো? তুমি তো জীবনটাকে উপলব্ধি করো না। আর আজকে আমি যখন আমার জীবনসঙ্গী হিসেবে আমার স্বপ্নের মতো সাধারণ একটা মানুষকে চেয়েছি, আজকে তুমিই তাকে তাড়িয়ে দিলে বাবা। স্যার, আমি এই অফিসে কারো বাবা না। যতক্ষণ এই অফিসে আছি আমি সবার চেয়ারম্যান। স্যার, কিছু বলার থাকলে বাসায় বলছি। সরি স্যার, আমি আর আপনার বাসায় থাকছি না, কারণ আমি মানুষের মতো বাঁচতে চাই, মেশিনের মতো না। আমার কাছে আমার আবেগ, আমার অনুভূতির দাম অনেক বেশি। নিজের জীবনের কাছে বেরিয়ে পড়ে, সাথে আপনার কোনো কিছুই আমি নিচ্ছি না। ভালো থাকবেন স্যার। ঝালমুড়ি খাও। আমি খাবো না। মানুষের জীবনটা ঝালমুড়ির মতো। ঝালমুড়িতে যেমন পেঁয়াজ আছে, পেঁয়াজের ঝাঁজ আছে, ঠিক তেমনি তোমারও ঝাঁজ আছে, মরিচ আছে, আর আমাদের জীবন আছে নানা রকম সমস্যা। সরিষার তেল আছে,
আর আমাদের আছে সময়, যেটা জীবন পার করে। আর এখানে মুড়ি আছে, আর এদিকে আমি, যার জীবনে কোনো রং নেই। খুব ভালো মিলালাম না? আমি এখন জোকসের মুডে নেই। আমিও নাই। বাবা বের করে দিয়েছেন তো? বাবা বের করে দিয়েছে মানে? সে অর্থে বের করে দেয়নি, মানে বাবার ফিলোসফি আর আমার ফিলোসফি মিলছে না, তাই আমি নিজেই বের হয়ে চলে আসছি। তাহলে এখন কি করব? তোমাকে বিয়ে করব, তারপর দুজন একসাথে একটা অফিসে মন জমানো কিছু টাকা আছে, তারপর কোনো এক শীতের ভোরে তোমাকে নিয়ে শিশির ভেজা ঘাসের উপর হাঁট, কোনো এক বৈশাখী মেলায় দুজন একসাথে বাতাসে হাঁটবো, রমনায় চাইনিজ খেতে যাবো, অথবা সমুদ্রে পা ভেজাবো, আর তোমাকে নিয়ে ঘুম পাড়াবো কাশবনে চায়। সাউন্ডস গুড। এগুলো শুনতে ভালো লাগে, কিন্তু রিয়েল লাইফ অনেক আলাদা। রিয়েল লাইফ অনেক টাকা লাগে। আমি তো বলছি না টাকা লাগবে না, টাকা অবশ্যই লাগবে, কিন্তু নিজের পছন্দের মানুষের সাথে বেঁচে থাকার মতো আনন্দ পৃথিবীতে আর নাই। জীবনটা অনেক সুন্দর জানো, যদি তুমি দেখতে পারো। হ্যাঁ, মাঝে মাঝে একটু মেঘ জমে, তখন তুমি বৃষ্টি হয়ে ঝরে পড়ো। আই এম কনভিন্সড। এখন তাহলে কি করব? তোমাকে একটা সুন্দর লাল টুকটুকে শাড়ি কিনবে। হ্যাঁ